আপ ডাউন বা উত্থান পতন বা সাইনুসয়েডাল কার্ভ। আমি একটু ইস্টবেঙ্গলের এই ইউথ ডেভেলপমেন্ট নিয়ে একটু আলোচনা করতে চাই। আগে অনেক তো কথাবার্তা বলেছি। তো আজকে সকালে একটা ইস্টবেঙ্গল আরএফডির একটা ম্যাচ ছিল সকাল 10টা নাগাদ। তো যথারীতি আমি যেখানে থাকি, তো আমার ঘুম থেকে ওঠার আগেই ম্যাচটা শেষ হয়ে যায়। তো ঘুম থেকে উঠে দেখি আমার পরিচিত একজন ইস্টবেঙ্গল ফ্যান, যিনি খেলাটা যথেষ্ট ভালো বোঝেন, আমার থেকে যথেষ্ট ভালো বোঝেন, এবং তিনি কিন্তু মানে শুধু আমার মতো শুধু ইস্টবেঙ্গলের খেলাতেই নিজেকে সীমাবদ্ধ রাখে না, দেশ বিদেশে এমনকি আইএসএলের বিভিন্ন দলের খেলা যথেষ্ট দেখে। আমি তার থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। আমি মা দুর্গার মতন এর ওর থেকে এটা ওটা নিয়ে তারপর নিজের একটু মশলা গুছিয়ে দিই যাকে। তো উনি দেখলাম আমার চ্যাট ফোরামে বেশ রেগে গেছে, বলছি এটা খেলা হচ্ছে 4-1 যদিও জিতেছে ইস্টবেঙ্গল, অপোনেন্ট যে গারওয়াল তারা 10 জনে মিলে অনেক বেটার টিম গেম খেলেছে। তা আমি ভাবলাম তাহলে একটু দেখে বলা যাক। আমি আবার না মানে যে কেউ বলুক, আমার কানের কাছে যদি কোনো ঈশ্বরও এসে কিছু বলে যায়, আমি বলি দাঁড়াও বাবা ঈশ্বর, আমি একটু ব্যাপারটা বুঝে নিই, তারপর আমি সায় দিচ্ছি কি বা তোমার বিরুদ্ধচারণ। তো সেই জন্য আমি বললাম দাঁড়াও আমি একটু দেখে নিই তারপরে বলছি। তো আজকে একটু একজন পরিচিত এখানকার বাঙালি পরিবার একটু ব্রেকফাস্ট খাওয়ালো, তো তার জন্য একটু দেখতে দেরি হয়ে গেল। তো ম্যাচটা দেখলাম, তো দেখে মনে হলো যে কিছু বলা দরকার। প্রথমত উনি যেটা বলেছে ঠিক কথাই বলেছে যে ইস্টবেঙ্গল যে টিম গেম খেলছিল বেশ বাজে বাজে বাজে, বেশ জঘন্য টিম গেম খেলছিল। মানে ওটা মনে হচ্ছিল না ফুটবল হচ্ছে, মনে হচ্ছিল এই পাড়ায় খেলা হয় না, যে যার মতন নিজের মতন বল নিয়ে ছোটাছুটি করে সেরকম একটা খেলছিল ইস্টবেঙ্গল। তো তার মধ্যেও যেই ছেলেটা খেলা আমার ভালো লাগছিল অল্প হলেও, সে তার নাম হচ্ছে অঙ্কিত এক্কা, বাঙালি ছেলে, অনূর্ধ্ব 20-তে খেলেছিল কয়েক মাস আগে বাংলা হয়ে। তো ওর দুর্ভাগ্যক্রমে দেখলাম ওই 28 মিনিটের নাগাদ একটা একটা অ্যাঙ্কেলে একটা চোটফোটের মতন লাগলো, তারপর বসে গেল। তারপর থেকে খেলাটা একদমই ছন্নছাড়া হয়ে গেল ইস্টবেঙ্গলের। তো এখন অঙ্কিত এক্কার খেলা আমি আরও দেখার জন্য আগ্রহে থাকবো, কেননা সেটার মধ্যে মনে হচ্ছে যে একটু হলেও মানে একটু শিক্ষার ছাপ আছে। এবার ছেলের চেহারা খুব ভালো, মানে দারুণ হাইট, গোলকিপার গৌরবের থেকেও লম্বা ও প্রায়, এবং বডি স্ট্রাকচারও খুব ভালো। কিন্তু কিছু ব্যাপারে একটু সচেতনভাবে একটুখানি ওকে অনুশীলন করতে হয়, বা র্যাদার আমি বলবো ইস্টবেঙ্গলের যিনি কোচ রয়েছে, যারা কোচ ইউথ ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছে, তাদের উচিত ওর জন্য কিছু কাস্টম ব্যাপার করা ট্রেনিংয়ে, যেমন আরও স্পিড বাড়াতে হবে। এবং স্পিড আমি যেটা বলেছি, স্পিড মানে স্পিড ইন এভরি অ্যাসপেক্ট অফ ফুটবল, মানে শুধু দৌড়ানোর স্পিড বলছি না আমি, বল ধরা ছাড়া, জায়গা নেওয়া, বডি মুভমেন্ট, কোমর দোলানো, প্রত্যেকটা যে অ্যাক্ট রয়েছে ওতে আরও স্পিড বাড়াতে হবে যদি ওকে আগামী দিনে আইএসএলে খেলতে হয়। তো এই স্পিডের ব্যাপারে কিন্তু কাজ করতে হবে, কাজ না করলে কিছুই হবে না জীবনে। আর আর যেটা করতে হবে সেইটা শুধু অঙ্কিতের ক্ষেত্রে আমি বলবো না, এটা প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রেই হবে। আমি জানি না কোন মূর্খ কোচ ভারতে, আমি দেখেছি বিশাল প্রচুর অনেক মূর্খ কোচ আছে যারা এটা বলে বেড়ায় যে ফুটবল নাকি জীবনের থেকে বড় ব্যাপার। না, ফুটবলটা জীবনের থেকে বড় ব্যাপার না, এটা সমর্থকরা এগুলো বলতে পারে, ফ্যান গ্রুপরা এগুলো বলতে পারে, বললে ভালো লাগবে। তো আখেরে কী হয়, ফুটবল জীবনের থেকেও বড়, এসব বলা ফলার পর যেটা আখেরে দাঁড়ায় হচ্ছে ফ্যানরা একে অপরকে গালমন্দ করে, কাঁচা খিস্তি করে, আর ভারত ওই 150-100 নিচে পড়ে থাকে র্যাঙ্কিংয়ে। ফুটবল একটা স্পোর্ট, একটা গেম, খেলার মতনই রাখুন। আপনার ফ্যানরা যা ইচ্ছে ভাবুন, আমার জীবনে ফুটবল ছাড়া কিছু নেই এসব ভাবতে থাকুন। খেলোয়াড়দের কিন্তু ফুটবলটাকে খেলা হিসেবেই ভাবতে হবে। কেননা আমি দেখি প্রচুর জুনিয়র লেভেলে হয় দেখি, বা সিনিয়র লেভেলেও দেখি, আইএসএলেও দেখি, মাঝ মাঠে একটা মানে একটা নিরীহ একটা বল, সেই বল থেকে কিছু হওয়ার সম্ভাবনা নেই, সেই বলের পেতে দুপক্ষকে মারপিট করে। কেন এত মারপিট? এ মনে হচ্ছে না অশনি সংকেত, মানে মানে বলটার মধ্যে যত মানে অন্ন রয়েছে, ডাল ভাত রয়েছে না, এতটাও ডিসপাইট হওয়ার দরকার নেই। তো সেইটা মানে কি করে ক্ল্যাশ হারাবেন, অন্তত এই ধরনের ক্ষেত্রে যেখানে মাঝমাঠে বল থেকে কিচ্ছু হওয়ার সম্ভাবনা নেই, অন্তত সেই মুহূর্তে কিছু হওয়ার সম্ভাবনা নেই, সে কী করে আপনি ক্ল্যাশটা এড়াবেন সেটার জন্য কিন্তু একটু অনুশীলন দরকার আছে। একটু বল কন্ট্রোল, একটু স্কিল মানে ওই বল ধরা ছাড়া একটু নিজের বডি মুভমেন্টের ওপর একটু কন্ট্রোল, যাতে এইভাবে গিয়ে এর ওপর পায়ে গিয়ে মারছে না। আজকে যে অঙ্কিতের যে চোটটা লাগলো,
একই ব্যাপার, এই ক্ষেত্রে অঙ্কিত দোষী, মানে ওর শিক্ষাটা দোষী, বা যারা ওকে শেখাচ্ছে যে শিক্ষকরা, এবং এটা শুধু অঙ্কিতের ক্ষেত্রে নয়, আমি বেশিরভাগ ভারতীয়দের ক্ষেত্রে একই জিনিস দেখেছি। ইস্টবেঙ্গলের যে জুনিয়র যারা রয়েছে তাদের মধ্যে আমি একমাত্র দেখেছি কিছুটা তন্ময় দাস আর অনেকটা শ্যামল বেসরা, এরা কিন্তু এই ক্ল্যাশটা এড়াতে পারে। এবং আপনি দেখবেন বিদেশে যে কোনো ভালো প্লেয়ার এরকম দুমদাম গিয়ে এরোর পায়ে গিয়ে লাথি মারে না, খুব কম হয়। যেগুলো লাতখোর হয় সেগুলোকে তাড়িয়ে দেয় ইউরোপ থেকে, সেগুলো তারপর আইএসএলে চলে আসে। তবু আইএসএলে যারা আসে প্রত্যেকে কিন্তু এরকম হয় না। অনেকে দেখবেন এসব ক্ল্যাশগুলো এড়ায়। ক্লেটনকে দেখবেন, ক্লেটন তো বেসিক্যালি একটা শিক্ষিত প্লেয়ার, এখন বয়সের বাহারে সেটা অন্য ব্যাপার, কিন্তু বেসিক্যালি তো একটা হাইলি এডুকেটেড প্লেয়ার। তোর খেলা দেখবেন, বা আগেকার দিনে হোসে ব্যারেটো ছিল মোহনবাগানে, আদি মোহনবাগানে, চোটগুলো এড়িয়ে এরা খেলতো। এইটাও কিন্তু একটা শিক্ষার ব্যাপার, একটা শিক্ষণীয় ব্যাপার। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সার্টিফিকেট যারা দেয় সেখানে এগুলো তো শেখায় না। প্রো লাইসেন্স, এই লাইসেন্স, কত লাইসেন্স পায় ভারতে, কিন্তু কোচরা এই জিনিসগুলো শেখায় না। তো আশা করবো ইস্টবেঙ্গল এমন কিছু কোচকে রাখবে ইউথ ডেভেলপমেন্টে যারা এই বেসিক ব্যাপারগুলো শেখাবে। আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ম্যাচে আমি দেখছিলাম দুটো ছেলে, মানে আরও একাধিক ছেলে একই ভুল করছিল, আমি দুটো ছেলের নাম উল্লেখ করবো। এক হচ্ছে কুশ ছেত্রী আর এক হচ্ছে নাসিব রহমান। তো এরা দেখছিলাম মানে যেখানেই বলটা পাচ্ছে সেখান থেকেই ড্রিবল করতে শুরু করে দিচ্ছে। নাসিব রহমান তো দেখছিলাম ইস্টবেঙ্গলের বক্সের আশপাশে বল পেলেও সেখান থেকেও ড্রিবল করে 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 ও ভাবছে অপোনেন্টে বক্সে গিয়ে একটা ফাইনালি শট নিয়ে গোল করবে। তো আমি জানি না এই ধরনের চিন্তাভাবনা কোত্থেকে আসে। যে কোনো প্লেয়ার, মানে একটা অল্প বয়সী প্লেয়ার, সে কি ভাবে যে সে যদি আইএসএলে সুযোগ পায় সে আইএসএলে নিজের বক্সের মাথা থেকে বল কাটাতে 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 ড্রিবল করতে করতে গিয়ে গোল করে আসতে পারবে? এটা তো সম্ভব নয়। আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে আইএসএলে সম্ভব নয় এই ধরনের গোল করা। তো এই ধরনের খেলাটা খেলছে কেন এরা খেলছে থেকেও বড় কথা এদেরকে যারা অ্যালাউ করছে এই ধরনের খেলতে, এই কোচরা, আমি আলাদা করে কারোর নাম নেব না, হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, যারা যারা ইউথ ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছে ইস্ট বেঙ্গলে, তারা এই ধরনের খেলাটা অ্যালাউ করছে কেন? কুশছেত্রী একই ব্যাপার। কুশছেত্রী দেখছি বল ধরলে ও ডান দিক বাদিক কিচ্ছু দেখছে না, ও শুধু মানে কী করে একটা ড্রিবল করবে বা একটা নাটমেক করবে সেটা ভাবছে। এখন যেটা হচ্ছে এই খেলোয়াড়দের ক্ষেত্রে, এরা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য, হ্যাঁ, শুধু এই কুশছেত্রী বা নাসিব রহমান নয়, এরা না ঠিক খেলাটা ফলো করে না বা খেলাটা বোঝে না যে খেলায় মুভমেন্ট হচ্ছে, এরা এটা ফলো করে না। তার ফলস্বরূপ কী হয়, হঠাৎ করে যখন তাদের কাছে বল আসে তারা একটু হতচকিত হয়ে যায়, তারা বুঝতে পারে না কী করবে। সেই জন্য বল পেয়ে তাদের ফার্স্ট ইনস্টিংক্ট হয় বা বেসিক ইনস্টিংক্ট হয় কী করে বলটা নিয়ে একটু ড্রিবল করবে বা বলটা নিয়ে পায়ের ভেলকি দেখাবে। মানে ফার্স্ট ইনস্টিংক্ট এদের এই হয় না যে কী করে বলটা কুইক রিলিজ করে কাউকে একটা পাস দিয়ে একটা অ্যাটাক করবো। এটা এই জন্যই হয় না যে পাস দিতে গেলে আপনাকে তো বুঝতে হবে আপনার সাপেক্ষে, মানে আপনার পার্সপেক্টিভে বাকিরা কোথায় দাঁড়িয়েছে আপনার রেসপেক্টে। তো সেইটা করতে গেলে তো আপনাকে জানতে গেলে আপনাকে তো খেলাটা ফলো করতে হবে। তো এরা খেলাটা ফলো করে না, এইটা একটা শিক্ষার একটা খামতি এদের মধ্যে, যে এরা খেলাটা ফলো করে না এবং এদেরকে শেখায়ও না যে খেলাটা ফলো করা শেখায় না, বা যারা অশিক্ষিত ছেলে তাদেরকে ধরে আনছে সেটা আপনারা ঠিক করুন। কিন্তু মোদ্দা কথা হলো এরা এই ব্যাপারটা জানে না। যেমন একটা র্যাপগে বলে একটা ছেলে আছে, দেখলাম সিকিম থেকে এসে একটা ফ্রি কিক থেকে ভালো গোল করলো, তারপর একটা গোল আজকে ভালো থ্রু পাস পাঠালো, কিন্তু ওরও একই সমস্যা। ওকে দেখে আমার সে মনে হয় আগে আমি খুব দার্জিলিংয়ের ওদিকে বেড়াতে যেতাম নর্থ বেঙ্গলে। তো দার্জিলিংয়ের ওই লাল মাটি ওখানে না প্রচুর ছেলে খেলতো যারা খেপ স্টাইলে খেলতো, মানে ছোটো মাঠে বল পেলে আগে 2-3 জনকে কাটানোর চেষ্টা করতো। তো আমি রাবগেকেও দেখেছি, ওর ফার্স্ট ইনস্টিংক্ট হচ্ছে বা বেসিক ইনস্টিংক্ট হচ্ছে কী করে বল পেলে আগে 2-3 জনকে ড্রিবল করবে, বা এই যে মানে ফার্স্ট ইনস্টিংক্ট এদের এই নয় যে পাসটা দেওয়া। তো এইটা কী করে কারেক্ট করবে আমি জানি না, এটা শিক্ষার ব্যাপার। এখন এইটা কোনো ঈশ্বর প্রদত্ত ক্ষমতা নয়, এটা পুরোপুরি শিক্ষার ব্যাপার। এই ব্যাপারটা কী করে এরা ঠিক করবে এটা কিন্তু ঠিক করতে হবে, আইদার আপনার স্কাউটিংয়ে ঠিক করতে হবে ধেড়ে ছেলেদের ব্যাপারে, আর নয়তো একদম শৈশব থেকে যখন আপনি কাউকে গ্রুমিং করছেন শৈশব থেকে এইগুলো আপনাকে কারেক্ট করতে হবে, রেকটিফাই করতে হবে। আরও একটা বিষয় আছে, যেমন অঙ্কিত এক্কা তো দেখলাম বেশ কয়েকটা ম্যাচ টানা খেলছে, আজকে তো চোট পেয়ে গেল। তো অঙ্কিত এক্কাকে কিন্তু প্রথম দিকে নামাচ্ছিল না। এবার কেন নামাচ্ছিল না আমি জানি না। দেখুন, যেটা হয় হচ্ছে অনেক সময় আপনি যখন একটা লোয়ার লেভেল থেকে একটা হায়ার লেভেলে আসছেন তখন না একটু অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। যেমন আমি আগের ম্যাচে দেখেছিলাম অঙ্কিত এক্কার একটা পাস
গোলকিপারকে দিল, পাসটাতে যথেষ্ট স্পিড ছিল না। এবার কেন ছিল না? তার মানে অঙ্কিত এক্কা যেই লেভেলের আগে খেলেছে, বা ধরুন এই গ্রাম বাংলায় খেলেছে, বা হয়তো লোয়ার ডিভিশনে, সিএফএল তো বোধহয় লোয়ার ডিভিশনে খেলতো, সেখানে হয়তো ওই স্পিডটাই যথেষ্ট ছিল, যেটা আরএফডিএলের পক্ষে যথেষ্ট নয়। তো এই অল্প অ্যাডজাস্টমেন্ট করতে কিন্তু একটা প্লেয়ারকে একটু সময় দেওয়া দরকার। এখন কেউ যদি ওই অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে একটু পা পিছলে যায়, আপনি যদি তখন তাকে বাদ দিয়ে দেন, তখন কিন্তু ব্যাপারটা ডেভেলপমেন্টের পর্যায়ে থাকে না, তখন ব্যাপারটা হয়ে যায় আপনি অ্যাবিউজ করছেন, ট্যালেন্ট অ্যাবিউজ করছেন, লোকাল ট্যালেন্ট অ্যাবিউজ, এবং এটা কিন্তু খুব হয়। আমি দেখেছি, ধরুন এই যেমন ধরুন আরেকটা উদাহরণ দিয়ে এই ব্যাপারে আরও আলোচনার পূর্বে, শ্যামল বেসরার এটা 3rd সিজন। ওর বয়সটা এমনিতে খুব কম, শ্যামলের বোধহয় 19 বছর বয়স এই মুহূর্তে। তো শ্যামলকে ওর ফার্স্ট আরএফডিএল যে সিজনটা ছিল, তখন আমি কিন্তু মাঠের অনেকগুলো খেলা দেখেছি, কেন তখন আমাকে কিছু ব্যক্তিগত কাজে তখন ভারতে যেতে হয়েছিল। তো তখন বেশ কয়েকটা আরএফডিএল ম্যাচ দেখেছিলাম, এবং ওটা ইস্টবেঙ্গলের প্রথম আরএফডিএল সিজনও ছিল। তো শ্যামলকে আমি একটু শুরু থেকে একটু শেকি দেখেছিলাম, শেকি মানে একটু নার্ভাস দেখেছিলাম। নার্ভাস মানে কি, ওর খেলায় আপ আর ডাউন ছিল, মানে কিছু কিছু আমি দেখতাম মানে দারুণ বল ধরলো, দারুণ পাস দিল, আবার কিছু পাস দেখলাম ভুলভাল দিল। তো আমি তখন বুঝেছিলাম যে এই ছেলেটা গ্রাম থেকে উঠে এসছে, এর বেসিক এডুকেশনটা ভালো, কিন্তু এর মধ্যে কনফিডেন্সের অভাব আছে। কনফিডেন্স জিনিসটা দেখুন, মানে আপনা আপনি আসে না। তো কনফিডেন্সটার জন্য আপনাকে কিন্তু একটু সময় দিতে হয়। তো আপনারা দেখেছেন মানে কয়েকটা ম্যাচ প্রথম সিজনে খেলার পরে কিন্তু শ্যামল বেসরা খেলায় অনেক কনফিডেন্স চলে এসছে। তো অঙ্কিত এক্কার ক্ষেত্রেও, বা যে কোনো মানে স্থানীয় ছেলের ক্ষেত্রে, যাদের অতটা এক্সপোজার পায়নি যারা, তাদের কিন্তু শুরুতে একটুখানি একটা আনকমফর্ট বা একটা কনফিডেন্সের অভাব থাকতে পারে। তো সেটা কিন্তু একজন কোচের উচিত সেটাকে সাপোর্ট করা। এই নয় যে কেউ কারোর মধ্যে একটু প্রথম দিকে একটু আত্মবিশ্বাসের অভাব বলে তাকে বাদ দিয়ে দিল, তাহলে কিন্তু আখেরে ইস্টবেঙ্গলেরই ক্ষতি হয়। এবং আমরা দেখেছি ধরুন কেরালার থেকে যাদেরকে আনা হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে অপর্যাপ্ত তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে, মেন্টাল সাপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু বাঙালি খেলোয়াড়দের ক্ষেত্রে কিন্তু সেই সাপোর্টগুলো তারা অনেকেই পায়নি। আচ্ছা, এই যে কনফিডেন্সের ব্যাপারটা বলি, যে গতকাল যে খেলাটা হলো, খেলাটা আপনারা দেখবেন, আমি তো বলেছি আমি দ্বিতীয়ার্ধে খেলা নিয়ে কিছু বলতে চাই না, কেন প্রথমার্ধের খেলাটা দেখেই আপনারা বুঝেছেন যে যারা প্রথমার্ধে ভালো খেলেছে, তন্ময় দাস, সুমন, চাকুমান্ডি, তারা দ্বিতীয়ার্ধে গিয়ে কোল্যাপস করেছে, মানে গোটা টিমটাই কোল্যাপস করেছে। তার কারণটা আমি বলেছিলাম যে এরা প্রত্যেকেই বেঞ্চে ছিল, সুতরাং বেঞ্চে থাকার দরুন তাদের মধ্যে কিন্তু 90 মিনিট আইএসএলে খেলার মতন ম্যাচ ফিটনেস আসেনি। তো তার মধ্যে একটা কথা বলতে চাই, আপনারা যদি দেখেন যে তন্ময় দাস যে দ্বিতীয় হলুদ কার্ডটা খেলো, ওটা কেন খেলো? এক তো হচ্ছে ধরুন ওই যে বললাম, মানে ওটা তখন 89th মিনিট এর মতন বোধহয় ম্যাচের, এদের অলরেডি বডি টায়ার্ড হয়ে গেছে, তো ব্রেনে অক্সিজেন কম যাচ্ছে। তাছাড়াও তার ঠিক 3 মিনিট আগে আলাদিন ওই একটা ডাইভ মারলো বক্সে, তার ফলস্বরূপ একটা পেনাল্টি হলো, এবং পেনাল্টিটা তন্ময় দাসকে একটু মেন্টালি অ্যাফেক্ট করেছিল, কেননা সে পেনাল্টি 3 মিনিট বাদেই যখন চাকুমান্ডি একটা পাস দিল, তন্ময় কিন্তু মেন্টালি ডিট্যাচড ছিল, মানে ওর মানে তখন কনসেন্ট্রেশন একটা ল্যাক ছিল, যার ফলস্বরূপ ওর পা থেকে বলটা ছিটকে যায়, ও বলটা ধরতে পারেনি। ও কিন্তু প্রথমার্ধে বল খুব ভালো ধরছিল। তো এই ব্যাপারগুলো কিন্তু আসতে পারে, মানে যে ল্যাক অফ কনফিডেন্স বা ল্যাক অফ কনসেন্ট্রেশন, আপনি যখন একটা লোয়ার লেভেল থেকে একটা হায়ার লেভেলে যাচ্ছেন, শুরুর দিকে একটু সমস্যা থাকতে পারে। সেই সব জায়গায় কিন্তু কোচের উচিত একটা জুনিয়র প্লেয়ারকে সাপোর্ট করা, নয়তো কিন্তু নিজে নিজে কোনো প্লেয়ার ওইভাবে তৈরি হয় না, মানে কোনো ম্যাজিক নেই যে একটা প্লেয়ার, একটা ছোট্ট প্লেয়ার, একটা আনকোরা প্লেয়ার হঠাৎ করে ভালো হয়ে যাবে। আপনাকে কিন্তু কনসিয়াসলি তাকে সাপোর্ট করতে হবে এবং এডুকেটেড সাপোর্ট করতে হবে। এবং আপনি বলতে পারেন না আমি কী করে জানলাম, দেখুন এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ডোমেনেই আছে। আমি তো ফুটবল জগতের লোক নই, আমি ফুটবলার কোনো দিন ছিলামও না, কিন্তু আমি আমার ডোমেনে অনেক অল্প বয়সীদের গ্রুম করেছি, ভারতীয়দের অনেক গ্রুম করেছি। একইভাবে যারা ধরুন শুরুর দিকে মানে অতটা কনফিডেন্ট ছিল না, তাদেরকে গ্রুম করেছে। এবার কীভাবে করেছে, ওই যে আপ অ্যান্ড ডাউনটা আপনাকে বুঝতে হবে। একটা ছেলে যদি একটা ম্যাচে, যেমন শ্যামল বেসরার উদাহরণ দিয়েই বলছি, আমি দেখছি 10 মিনিট ভালো খেলছে, তারপর একটা ভুল পাস করে দিচ্ছে, বা একটা অদ্ভুত একটা কাজ করছে, মানে প্রথম সিজনে যেটা দেখেছিলাম। তো আমি বুঝেছি যে যেই ছেলেটা 10 মিনিট ভালো খেলছে, সে কিন্তু
45 মিনিটও ভালো খেলতে পারে, আর যে 45 মিনিট ভালো খেলে সে কিন্তু 90 মিনিটও ভালো খেলতে পারে। এটা খুব সহজ অঙ্কের বিষয়। আপনি যদি দেখেন যে সুমন দে 45 মিনিট সামলে দিল আলাদিনকে, যেখানে গোটা টিমটা আনকোরা খেলছে, কোনো বিদেশি নেই ওই ক্লেটন সিলভা ছাড়া। তার মানে কিন্তু সুমন দে অনায়াসে প্রত্যেকটা আইএসএল ম্যাচে একই 45 মিনিট আপনাকে সার্ভিস দিতে পারবে। তন্ময় দাস একা ডিএম হিসেবে খেলছিল, দ্বিতীয় কোনো ডিএম ছিল না। কৌস্তব দত্তকে কেন নামালো না জানি না, ওই আনন্দকে একটুখানি সুযোগ করে দেওয়ার জন্য, যে আনন্দ আরএফডিলে খুবই বাজে খেলেছে তাকে নামিয়ে দেওয়া হলো, অথচ কৌস্তব দত্ত যে কিন্তু ডিএম খেলতে পারে তাকে নামালো না আমাদের কোচ বিনো। তো সেই একা ডিএম খেলতে গিয়ে ও কিন্তু প্রথম 45 মিনিট বেশ ভালো খেললো। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি যদি একটা রেগুলার সেট আপে যেখানে আপনার ফুল টিম খেলছে, আপনার 4টে বিদেশি খেলছে, সেখানে যদি আপনি তন্ময় দাসকে গুজে দেন বা চাকুমান্ডিকে গুজে দেন বা সুমন দেখে গুজে দেন, আপনার কিন্তু অনায়াসে একটা 45 মিনিটে একটা খেলা তাদের থেকে পেয়ে যাবেন, সে প্রথমার্ধ হোক বা দ্বিতীয়ার্ধ। তার মানে এটা কী দাঁড়াচ্ছে? তার মানেটা এইটাই দাঁড়াচ্ছে যে আমাদের কোচ অস্কার যেটা বলছিল, বা আমাদের যে অনেক বোদ্ধা বা মিডিয়া জার্নালিস্ট বলছিল যে বেঞ্চ স্ট্রং নয়, সেটা কিন্তু ঠিক নয়। আপনার কাছে কিন্তু এমন বেশ কিছু প্লেয়ার ছিল বা এই মুহূর্তে রয়েছে, যেমন সুমন, তন্ময় দাস, চাকুমান্ডি, যারা কিন্তু অনায়াসে 45 মিনিট খেলে দেয়। আমি 45 মিনিট বাদই দিলাম, 30 মিনিট দিয়ে দেবে আপনাকে কোয়ালিটি আইএসএল স্ট্যান্ডার্ড খেলে। এর বেশি আপনি কী চান একটা প্লেয়ারের কাছে? ফার্স্ট সিজন অফ আইএসএলে সে যদি 30 মিনিট আপনাকে রেগুলার একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড আইএসএল সার্ভিস দিতে পারে, এর বেশি আপনি কী চান? তাহলে এই ছেলেগুলোকে আপনি প্রমোট করেননি কেন এতদিন ধরে? প্রমোট ইন দ্য সেন্স এই নয় যে আপনি প্রমোট করে তাদের বেঞ্চে রেখে দিলেন, প্রমোট ইন দ্য সেন্স অ্যাক্টিভলি তাদেরকে গেম টাইম দেননি কেন? তাহলে তো দোষটা আপনারই দাঁড়ালো, অস্কার হোক বা বিনো, আপনাদেরই দোষ। আপনারাই কিন্তু দোষী যে আপনাদের হাতে অস্ত্র ছিল, আপনারা সেই অস্ত্রটাকে ব্যবহার করেননি। ওইভাবে প্রত্যেকে আপনি বেঞ্চ পাবেন, আপনাকে তো তৈরি করতে হবে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আছে, গোটা বিশ্ব জুড়ে বড় বড় ইন্ডাস্ট্রিরা, তারা তো পয়সা দিয়ে নামি দামি প্রফেশনালকে নেয়, কিন্তু তাদের একটা সামাজিক দায়িত্ব আছে, তারা কিন্তু ইন্টার্নও নেয়, নিয়ে তাদের ডেভেলপ করে, গ্রো করে, জুনিয়র লেভেলের লোক নেয়। এক ফুটবল টিমের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, বড় বড় কোম্পানির ক্ষেত্রে সেটা প্রযোজ্য। আপনি সিনিয়র লেভেলে এক গাদা টাকা দিয়ে এক গাদা এক্সপিরিয়েন্স প্রফেশনাল নিতে পারবেন না। সামাজিক ব্যাপার ছাড়া একটা ইকোনমিক্সের ব্যাপারও আছে, আপনাকে টোটাল কস্টটাকে কন্ট্রোলে রাখতে হবে। তো একই মডেল তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার কাছে তো ছিল অল্প বয়সী ভালো ভালো ছেলে, আপনি তাদেরকে ব্যবহার করেননি আগের মরশুমে বা এই যে চলতি মরশুমে ব্যবহার করেননি। তো এই ব্যাপারগুলো দেখতে হবে। আর যেটা দেখতে হবে হচ্ছে, আপনি যখন একটা গ্রাম বাংলা থেকে একটা ছেলেকে ধরে আনছেন, একটা শাহজিৎ গাজী বলে একটা ছেলে, আপনি দেখেছেন ফেসবুকে দেখবেন ও কোন ধরনের, মানে গ্রাম থেকে একদম গণ্ডগ্রাম থেকে উঠে এসেছে, সেটা এখন নিয়মিত খেলছে, এখনও পুরোপুরি কনসিস্টেন্সি নেই রাইট ব্যাকে। কিন্তু আপনার তাহলে আপনার কী দাঁড়ালো? আপনার কাছে একটা সুমন দে রয়েছে যে আপনাকে এই মুহূর্তে 30 থেকে 45 মিনিট সার্ভিস দিয়ে দেবে আইএসএলে, এবং আপনার কাছে একটা শাহজিৎ গাজী রয়েছে, 18 বছর বয়স। আপনি তার পেছনে 2 বছর কোয়ালিটি ট্রেনিং ইনভেস্ট করুন, আপনার আরেকটা রাইট ব্যাক তৈরি হয়ে যাবে। তার আপনি মরাকান্না কাটছে না আমাকে রাইট ব্যাক এনে দাও, সাইড ব্যাক, লেফট ব্যাক এনে দাও, আপনার কাছে তো রয়েছে, এগুলো আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি বলেন আপনি তৈরি করতে পারছেন না বা আপনি অক্ষম, আপনার মধ্যে ওই টেকনিক্যাল কম্পিটেন্সটা নেই, তাহলে আমি বলবো তাহলে নিতুদের এটা দোষ, নিতু বা ইমামির এটা দোষ দেয়। তারা সেরকম কোচকে নিয়োগ করেনি এখনও পর্যন্ত যাদের মধ্যে ইউথদের নিয়ে কাজ করার একটা দক্ষতা আছে। তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ভাবা দরকার আছে। আর এইটাও ভাবা দরকার আছে যে আপনি যখন একটা গ্রাম থেকে একটা ছেলেকে তুলে আনছেন, বাংলার একটা গ্রাম থেকে, যার অতটা এক্সপোজার নেই, শহরে মানুষ, শহরে পরিবেশ, তাকে একটু সময় দিতে হবে। তার মধ্যে একটুখানি কিন্তু ইনহিবিশন থাকবে, একটা জড়সড় একটা মনোভাব থাকবে। সেইটা কিন্তু আপনি যদি সাপোর্ট করেন, কোচ, আমি ফ্যানদের কথা বাদ দিচ্ছি, ফ্যানরা তো খেলা মাঠেই যায় না খেলা দেখতে, জুনিয়রদের ওই অনলাইনে কে কী লিখলো, আপনি কোচ হিসেবে আপনারা যদি সাপোর্ট করেন, এই ছেলেরাই কিন্তু আত্মবিশ্বাস পাবে এবং খেলাটাও তাদের এগোবে। তো দুটো জিনিস করতে হবে, এক হচ্ছে টেকনিক্যাল ইনপুট দিতে হবে, যে অঙ্কিত কাক বা এদেরকে শেখাতে হবে আরও স্পিড বাড়ানো প্রত্যেকটা অ্যাক্টে, এবং কি করে এই সব ফিজিক্যাল ক্ল্যাশগুলো এড়ানো যায়, টেকনিক্যাল ব্যাপারটাও যেমন শেখাতে হবে, সেটাও শেখাচ্ছে না এরা ঠিকঠাক করে। যে উল্টোপাল্টা পাস হচ্ছে, নাসিব রহমান গোটা মাঠ জুড়ে ড্রিবল করছে, টেকনিক্যাল ব্যাপারগুলো শেখাতে হবে। তার সাথে সাথে কিন্তু আপনাকে মেন্টালিও এদের সাপোর্ট করতে হবে। এই দুটো যদি আপনি করেন, দেখবেন এইসব ছেলেগুলো 2 দিন বাদে আইএসএলে
ওই আজকে যেটা সুমন দে করে দেখালো বা তন্ময় দাস বা চাকুমান্ডি করে দেখালো, 45 মিনিট একটা স্ট্যান্ডার্ড আইএসএল ফুটবল পারফরমেন্স দিল, এরাও 2 বছর বাদে সেটা করবে। কিন্তু আপনাকে কিন্তু এই প্রত্যেকটা জিনিস করতে হবে, সচেতনভাবে করতে হবে, এই অটোমেটিক্যালি কিছু হয় না। ম্যাজিশিয়ানকে প্রচুর পরিশ্রম করতে হয় 2 ঘন্টার ম্যাজিক দেখানোর জন্য। সকালে ভালো থাকবেন।